অনেক ধুমধামের সহিত সম্পন্ন হলো আখি আদ্রিতের বিয়ে। আদ্রিত অবশেষে নিল স্বস্তির নিঃশ্বাস। হাজারো প্রতিকূলতা পেরিয়ে আখিকে নিজের করেই নিল সে আজ। এবার তাকে আর হাতছাড়া করবে না। বিদায়ের ক্ষণ এসে গেলে আখির পরিবার বেশ আবেগপ্রবণ হয়ে ওঠেন, সাথে আদ্রিসের পরিবারও। আখি দুই পরিবারের প্রতি দুর্বল হয়ে পড়ে তখন। সবাইকে একে একে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আশরাফ খান মেয়ের হাত আদ্রিতের হাতে দিয়ে বললেন, আমার নয়নের মণি তোমার হাতে তুলে দিলাম আদ্রিত। আমার মেয়ের জীবনে কিছুই চাই না, সব সক্ষমতা ওর মধ্যে আছে, শুধু ও একটু ভালোবাসার কাঙ্গাল। আমার পাগলি মেয়েটাকে জীবন ভরের ভালোবাসাটা দিও শুধু। চিন্তা করবেন না স্যার, আপনার নয়নের মণিকে আমি প্রাণ দিয়েও হলেও আগলে রাখবো আজীবন। আখি আদ্রিত বাবা মায়েদের সালাম করে নিল। তাদের গাড়িতে তুলে দেওয়া হলো। গাড়িতে ওঠার সময় দেখতে পেল আখি আদ্রি সদূরে দাঁড়িয়ে আছে। জল এখনো বয়ে পড়ছে চোখ দিয়ে। আখি দ্বিতীয়বার আর না তাকিয়ে উঠে গেল গাড়িতে। আদ্রিস পুরো বিয়ের সময়টাতে বাইরেই দাঁড়িয়েছিল। আখি গার্ড আর হলের সিকিউরিটি গার্ড তাকে ভিতরে যেতে দেয়নি। আদ্রিস অনেক চেষ্টা করলেও। অনেকবার আখির নাম নিয়ে ডেকেছেও, কিন্তু তার বিপরীতে শূন্য হাতে ফিরতে হয়েছে আদ্রিসকে। বর্তমানে নিজেকে পৃথিবীর বোঝা ছাড়া কিছুই মনে হচ্ছে না তার। যাকে পাওয়ার জন্য কত কিছুই না করলো আদ্রিস, কখনো তাকে এভাবে হারিয়ে যাবে কল্পনাও করেনি। এইমাত্র আখির গাড়ি আর সামনে দিয়ে গেল। তোমাকে হৃদিকার চেয়েও ভয়ঙ্কর কিছু দিতে চেয়েছিলাম আদ্রিস, কিন্তু পরক্ষণে যখন দেখলাম তুমি অনুতপ্ত, অনুশোচনার আগুনে জ্বলছ, তখন নিজের সিদ্ধান্ত পাল্টালাম। কারণ অনুশোচনার আগুনে পোড়া আর ভালোবাসার মানুষকে অন্যের সাথে মেনে নেওয়ার মতো পীড়াদায়ক কিছু আর হতে পারে না। তুমি সত্যিই আমাকে ভালোবেসেছিলে আদ্রিস, কিন্তু আফসোস তোমার ভালোবাসায় খুঁত ছিল, আর প্রমত্তঙ্গনা তোমার মতোদের ছাড় দেয় না। তুমি যতদিন অনুশোচনার আগুনে জ্বলবে ততদিনই স্বাভাবিক থাকবে আদ্রিস, কিন্তু যেদিন জানতে পারবো এই অনুশোচনার সমাপ্তি ঘটেছে, সেদিন তোমার জীবন আর স্বাভাবিক থাকবে না, অস্বাভাবিক করে দিবে তোমার সব কিছু এই প্রমত্তঙ্গনা। এই যে ডাক্তার সাহেবা, কি বাবা হচ্ছে? এত কাঁদলে কেন? মাথা ব্যথা করবে না? বাবা মাকে ছেড়ে তো আপনি আসেননি। আখিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল আদ্রিত। জানো আখি, সত্যি নারীদের কোনো তুলনা হয় না। জন্ম থেকে এক জায়গায় বড় হয়ে একটা সময় তাকে অন্য ঘরে চলে যেতে হয়। পুরাতন টান ভুলে নতুন মানুষ, নতুন জায়গাকে আপন করে নিতে হয়, যা তারা অনায়াসে মেনে নেয়, হাসি মুখে সব মানিয়ে যায়। আসলে নারীরা যা পারে তা কোনো পুরুষ কখনো পেরে উঠতে পারবে না। পিরিয়ড থেকে শুরু করে ডেলিভারি পেইন অবধি যে যন্ত্রণা নারী সহ্য করে, কোনো পুরুষের সে ধৈর্য আর মনোভাব থাকতে পারে বলে আমার মনে হয় না। যদি পৃথিবীর সব কটা পুরুষ আপনার মতো হতো, তবে পৃথিবীটা সত্যিই আলাদা রূপ নিত। ভালোই হয়েছে সব পুরুষ আমার মতো না। কেন? কারণ তুমি আমার উপরও অনেকটা অপশন পেয়ে যেতে। আখি আদ্রিতের বুক থেকে নিজেকে সরিয়ে এবার অনেক ভাব নিয়ে বলল, অপশন তো এখনো অনেক আছে। ওই আমি একটু দয়াবান তো, তাই আপনাকে বাছাই করা। আদ্রিত এক টান দিয়ে আখিকে নিজের অনেকটা কাছে নিয়ে এসে বলল, অপশন হতে পারে তোমার কাছে হাজারটা, কিন্তু সঠিক উত্তর আমি ছিলাম আর আমিই থাকব। গাড়িতে ড্রাইভার আছে, ভুলে গেছেন? তুমি চোখের সামনে থাকলে তো আমি পৃথিবী ভুলে যাই সুখ। আখির মৃদু কণ্ঠে বলা কথার উত্তরে আদ্রিতের মোহনীয় বাণী আখিকে আরও লজ্জায় ফেলে দিল। আদ্রিতকে ছাড়িয়ে গাড়ির জানালার দিকে তাকিয়ে মুচকি হাসল। আদ্রিত আখির হাত ধরেই থাকলো। আদ্রিস আখির স্বপ্নের ভুবনে এসেছে, নিজের পরিবারের কাছে এসে মায়ের পায়ে লেপ্টে পড়েছে। কেঁদে কেঁদে বলতে শুরু করেছে, মাগো আমায় ক্ষমা করে দাও। আমি জানি তোমরা আমায় ক্ষমা করোনি, তাই সেদিন আমাকে হাসপাতালে দেখতে গেলেও, আমার পাশে থেকে আমার দেখাশোনা করলেও, আমার সাথে একটা কথাও বলোনি তোমরা।
বরং আমি সুস্থ আছি জেনে চলে এলে। আমি না হয় বাজে, তাই বলে কি এত পর করে দিবে? দেখো না, আজ নিঃস্ব হয়ে গেছে, আমার কেউ রইল না মা। ওই হৃদিকে আমার সব কেড়ে নিল আমার আখিকেও। মায়ের মন আর শক্ত রাখতে পারলেন না। আদৃশকে পা থেকে তুলে চোখের জল মুছে দিয়ে বললেন, ভেবেছিলাম তোকে কখনো ক্ষমা করব না, কিন্তু মা হয়ে যে নিরুপায় আমি। 9 মাস গর্ভে ধরেছি তোকে আমি, কি করে পর করে দিব? ভাইয়া ভাবি, ক্ষমা করে দাও আমায়, আমি সত্যিই আজ লজ্জিত। আমরা তোর উপর আর রেগে নেই আদৃশ, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। তোমরা আমার সাথে চলো, আমরা আবার একসাথে থাকবো। না আদৃশ, এমনটা আর হয় না। আমরা এখানেও বেশি দিন থাকবো না। আমি একটা ব্যবসা শুরু করেছি, আর কম দিনে অনেক উন্নতিও হয়েছে। কয়েকদিনেই নিজের উদ্যোগে নিজের একটা বাড়ি তৈরি করার কাজ লাগাবো। কেন ভাইয়া, আমাদের বাড়ি আছে তো। না রে, ওই বাড়িটাও বাবা তোর নামে লিখে দিয়েছে। আমি নিজের ক্ষমতায় নিজের সব কিছু গড়তে চাই নতুন করে। ভাইয়া, এখন আমার সব কিছুই তো তোমরা। প্লিজ, তোমরা আমায় ফিরিয়ে দিও না। আমার সাথে চলো, আমি আমার সব কিছু তোমার নামে লিখে দিব। আমার চাই না আর কিছু, শুধু তোমরা সাথে চলো। না রে, তার হয় না। তুই বরং নিজের জীবন নতুন করে শুরু কর, আমরা তোর পাশে আছি। পর করে দিলে তোমরাও, ওই আখির নামক নির্দয়ের মতো তোমরাও পর করে দিলে? ভালোই করেছ, এটাই আমার প্রাপ্য। আমি কারো আপন না, কারো না। আদৃশ, শোন আমাদের কথা। আদৃশ কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে এলে আদিলের ডাকে কান না দিয়ে। আখিকে শায়লামা আর ইশিকা মিলে আদ্রিতের কক্ষে নিয়ে এলেন। আখি, তোর কিছুর প্রয়োজন হলে আমাকে আগে ডাক দিবি, কেমন? এত ভারী সাজে ক্লান্ত লাগছে হয়তো, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তারপর রেস্ট করবি। মামুনি, আমি আসলে একটা কথা বলতে চাইছিলাম। বল। আঙ্কেল যা করেছিলেন তা ওনার জায়গা থেকে ঠিকই ছিল, কিন্তু তারপর তো উনি সেটাকে নিজের ভুল হিসেবে ধরে নিয়েছেন। শুধু যে ডাক্তার আদ্রিতের প্রাণের বদলে উনি বিয়েতে রাজি হয়েছেন তেমনটা নয়। সেদিন আমি ওনার চোখে শুধু ডাক্তার আদ্রিতের জন্য ভালোবাসা নয়, অনুশোচনাও দেখতে পেয়েছিলাম, তাই বিয়ের জন্য রাজি হয়েছি। তাছাড়া এঙ্গেজমেন্টের দিন আঙ্কেল নিজের অনেক কাছের আত্মীয়দের তাদের মুখের উপর জবাব দিয়েছিলেন। সবার সামনে যখন ওনারা আমার আর ডাক্তার আদ্রিতের বিয়ে নিয়ে আঙ্কেলকে অপদস্থ করতে চাইছিল। আঙ্কেল সত্যি অনুতপ্ত মামুনি, তোমাকে অনেক ভালোবাসেন, ওনাকে আর কষ্ট দিও না। ওকে ভেবে দেখবো তোর আঙ্কেলের কথা। এখন তুই ফ্রেশ হ। আদ্রিত সিয়ামের সাথে কি জানি গল্প করছে, একটু সময়ে চলে আসবে। শায়লা মির্জা কথাগুলো বলে চলে গেলে এবার ইশিকা বলল, শোন, ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়িস না, আজ তো সাধনার রাত। তোকে একটা মেরে দাঁত সবটা ফেলে দিব, যা বলছি এখান থেকে। 2 সন্তানের মা হয়েছে, কিন্তু সুবুদ্ধি উদয় হলো না। বড় ভাবি আমি, তোর সম্মান দিবি, বয়েই গেছে আমার। মস্করা চুষক ভঙ্গিতে চলে গেল ইশিকা। আখি হেসে কক্ষে চলে গেল। পুরো কক্ষ যেন নতুন রূপ ধারণ করে আছে। চারিদিকেই ফুল, ডেকোরেশন পুরো আখির পছন্দ অনুযায়ী করা হয়েছে। গোলাপের পাপড়িতে ছড়ানো বিছানার এক পাশে একটা বেগুনি রঙের শাড়ি রাখা পেল আখির, সাথে একটা চিরকুট। এই যে আমার মিসেস, বাড়ির শ্বাসটা খুলে শাড়িটা পরে নিও, চুলগুলো ছেড়ে চোখে হালকা কাজল দিও, আমার সুখকে যে আমার ওভাবেই পছন্দ। আখি হেসে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার নিয়ে শাড়িটা পরে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো এবার। আখিকে হঠাৎ এমন রূপে বেরুতে দেখে ওখানে আটকা পড়ল আদ্রিতের চোখ। যতবারই
এই রমণীকে দেখে ততবারই যেন তার প্রেমে নতুন করে পড়ে। আদ্রিতের ধ্যান ভঙ্গ করল আঁখি। এই যে ডাক্তার সাহেব, ফ্রেশ হলেন কখন? আর কোথায়? শেরওয়ানি খুলে দেখি শার্ট পরে নিয়েছেন, আর এভাবে জায়নামাজে বসে কি করছেন? প্রেস আমি ওয়াশরুমে হয়েছি, যাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের দেরি না হয়। অজু করে আসুন ডাক্তার সাহেবা, শুকরিয়া আমরা একসাথেই আদায় করব আল্লাহ তাআলার কাছে। আমি এখনই আসছি। আঁখি অজু করতে চলে গেল। অতঃপর দুজন একসাথে আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ জামায়াতের সহিত আদায় করে নিল। নামাজ শেষে আঁখির চোখে আদ্রিত নিজে কাজল দেওয়ার জেদ করল। কথা অনুযায়ী তাই করল সে। আঁখিও মানা করল না। চলো। কোথায়? গেলেই বুঝতে পারবে। আঁখির হাত ধরে তাকে ছাদের দিকে নিয়ে আসলো আদ্রিত। ছাদে প্রবেশ করতে আরেক দেখা চমকে গেল আঁখি। সারাটা ছাদ সাজানো, চারিদিকে ফুল ও বেলুন, তাছাড়া অজস্র মোমবাতি। ছাদের এক প্রান্তে একটা বিছানা পাতানো, চারদিক সাদা পর্দায় আবৃত, উপরের দিকটা খোলা। সবকিছুই আঁখির সুন্দর এক কল্পনার মতো মনে হচ্ছে। আদ্রিত আঁখিকে নিয়ে বিছানাটাতে বসালো, তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল চট করে। অনেক দিনের স্বপ্ন ছিল আঁখি, তোমার কোলে শুয়ে জ্যোৎস্না বিলাস করব। আজ পূরণ হলো অবশেষে। তুমি হয়তো ভাবছিলে আঁখি, এত পাগল হয়ে বিয়ে করেছি, হয়তো প্রথম রাতেই তোমায় কাছে পেতে চাইব, কিন্তু আমি এমন কিছুটা ভাবিনি। শারীরিক সম্পর্কের জন্য তো পুরো জীবন পড়ে রয়েছে। বাসর রাতে প্রিয় তোমার কোলে জ্যোৎস্না বিলাস করার ক্ষণ আর কত সময় থাকবে? শারীরিক সম্পর্ক ভালোবাসার একটা অংশ মাত্র। পুরো ভালোবাসা জুড়ে তার রাজ চলতে পারে না। আমার ক্ষেত্রে তা তো একদমই না। তোমার কি খুব খারাপ লাগবে যদি আজকের রাতের কিছুটা ক্ষণ তোমার কোলে শুয়ে কাটাই? খারাপ কেন লাগবে? বরং অনেক গুণ বেশি ভালো লাগবে। আখির কথার বিপরীতে আদ্রিত মিষ্টি হাসি উপহার দিল। বেশ কিছুক্ষণ আদ্রিত আখির সাথে গল্প করল। নিজের মনে জমে থাকা আখির জন্য সেই লুকন্ত অনুভূতিগুলো আর সব জানানোর প্রচেষ্টা করে গেল তাকে। আখি তার মধ্য দিয়ে আদ্রিতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলে এক পর্যায়ে আদ্রিত ঘুমিয়ে গেল। জ্যোৎস্নার আলোতে আদ্রিতের সুদর্শন চেহারা আরো সুদর্শন লাগছে আখির কাছে। আজ এই গম্ভীর পুরুষের জন্য তার মনের ভালোবাসা, সম্মান আরো 1000 গুণ বেড়ে গেল। আমি সত্যিই ভাগ্যবতী। ডাক্তার আদ্রিত সুব্রতা আপু ঠিকই বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার কপালে নিশ্চিত ভালো কিছু আল্লাহ তাআলা রেখেছেন। আমার ভাগ্যে আপনার মতো কেউ লিখা ছিল, তাই আল্লাহ ওই বিশ্বাসঘাতককে সরিয়ে দিলেন। আজ আমি তা বুঝতে পারলাম। আজকে আপনি আরেক দফা প্রমাণ করে দিলেন আপনাকে ভালোবেসে আমি ভুল করিনি। আদৃষ্ট প্রথম দিনেই আমায় কাছে টেনেছিল। সে জায়গায় জীবনের এতটা বছর একা পার করেও আজ ভালোবাসার মানুষকে এত কাছে পেয়েও নিজেকে সামনে রাখলেন। বরং রাতটাকে আরো রঙিন করলেন নিজের বুকের অফুরন্ত ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে। আজ আমার চোখে আপনার সম্মানটা আরো বেড়ে গেল। কথাগুলো বলে আখি বেশ কিছু সময় আদ্রিতের মাথায় হাত বুলিয়ে দিল। অপলকে দেখে গেল তাকে বেশ কিছুক্ষণ। এবার পাশের একটা বালিশ নিয়ে তাতে শুইয়ে দিল আখি আদ্রিতকে খুব যত্ন সহকারে, আর তার কপালে আলতো করে চুমু কাটল। তারপর নিজে আদ্রিতের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরল। মির্জা হাউজের বাইরের রাস্তায় বসে আছে আদৃশ, বারবার তাকাচ্ছে বাড়িটার দিকে। বুকের ভিতর চলছে তোড়পাড়। তুমি ঠিকই বলেছিলে আখি, যে যা করবে তাই পাবে। নিয়তি দেখো না আমায় কতটা কিভাবে আমাকে ফিরিয়ে দিল। সেদিন তোমাকে বাইরে রেখে আমিও অন্যের সাথে রঙিন রাতে মগ্ন ছিলাম। হয়তো সেদিন তুমিও এমনভাবে কেঁদেছ, এমন যন্ত্রণায় পড়েছ। সেদিন বুঝতে পারিনি তোমার কষ্টটা। এমনটা স্বাভাবিক মনে হচ্ছিল আমার কাছে। মোহের পর্দা পড়ে গিয়েছিল আমার চোখে। কিন্তু আজ যখন চোখের সামনে তুমি অন্যের হয়ে গেলে, তখন বুঝতে পারলাম সেদিন তোমার কতটা কষ্ট হয়েছিল। দেখো না আজ তুমি অন্যের বাহুতে তার রাস্তায় বসে তোমার ভালোবাসার হাহাকারে
মরছি আমি। সেদিন যদি নিজেকে সামলে নিতাম তবে আজ এই পরিণতি হতো না। হৃদিকা শুয়ে আছে হাসপাতালের বিছানায়। ভিতর জাগ্রত হলো, সারাদিন অচেতনের মতোই পড়ে থাকতে হয় তাকে। মুখ ফুটে চাহিদাটাও বলার ক্ষমতা নেই তার। প্রতিশোধ নেওয়া তো দূর, এমন জীবন নিয়ে বেঁচে থাকাও এখন দূরও হয়ে পড়েছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলে তাও পারে না, চাইলে পালাতেও পারবে না, না তো নিজেকে শেষ করে দিতে পারবে। এমন জীবন মৃত্যু থেকেও ভয়াবহ হৃদিকার জন্য। আখিকে সামনে দাঁড়ানো দেখে ভিতর থেকে ঘাবড়ে ওঠে হৃদিকা। রাগে গা জ্বলে যাচ্ছে তার, কিন্তু কিছু করতে পারছে না। সকল ক্ষোভ যেন তার চোখ দিয়ে বেরিয়ে আসছে। মুহূর্তে চোখগুলা রক্তিম বর্ণ ধারণ করে গেছে। এদিকে আখি হাসতে হাসতে বলল, ইস সুইটহার্ট, তোর এমন হাল দেখে সত্যিই আমার বুক কেঁপে যাচ্ছে। প্রাণের বান্ধবীকে না দেখে থাকতে পারলাম না, তাই দেখতে চলে এলাম। ভালো আছিস তো? আমি তোকে সত্যিই নিজের অনেক আপন একজন মনে করতাম হৃদিকা, নিজের বোনের জায়গা বসিয়েছিলাম। তোকে কিন্তু জানতাম না। স্বার্থপর কারো আপন হয় না। তবে তুই কেমনে ভুলে গেলি হৃদিকা? আমার বিষয়ে আমার সাথে লাগতে আসার আগে কি একবারও তোর মন কাঁপেনি? কিভাবে বলতে পারলি আমি একই সব কিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি? দেখলি তো কি হাল হলো অবশেষে। তা চলি, ভালো থাকিস কেমন? আখি চলে গেল। অসহায়ত্বে হৃদিকা চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল। কক্ষের বারান্দায় প্রান্তে দাঁড়িয়ে আছে আখি। আজ মনে নেই কোনো গ্লানি, তিক্ত অনুভূতি, সব চাপা পড়েছে আদ্রিতের অসীম ভালোবাসার নিচে। তবুও মনে অল্প খারাপ লাগা বিরাজমান তার। সুখ পাখির মন খারাপের ভাবটা যেন তার প্রেমিক পুরুষ বুঝে যেতে পারল অল্পতে। এসে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? জানেন আপনি, কখনো আমি নিজে জেনে শুনে কোনো অন্যায় করিনি। আমি আদৃশের জন্য হয়তো বাবা মাম্মা বা পরিবার কখনোই ছাড়তাম না। সেটা আমার জীবনের একটা বড় অন্যায় ছিল, যা আমি জেনে শুনেই করেছি। কিন্তু আমার তখন তা ন্যায় মনে হয়েছে, কারণ বাবা কখনো আমার ইচ্ছের বিরুদ্ধে যাননি। যা আমার জন্য খারাপ মনে হতো ওনার তা উনি আমায় বুঝিয়ে বলতেন, বন্ধুর মতো পাশে থাকতেন সবসময়। জানো, সেদিন আদৃশের জায়গায় কোনো গরিব ছেলেকেও বাবার সামনে নিয়ে যেতাম, তাহলে বাবা রাগ করতেন। কিন্তু বাবা এমন প্রতিক্রিয়া করতেন না যতটা আদৃশকে দেখে করেছিলেন। আদৃশের দাদু আমার বাবার ফুফু, মানে আমার দাদুর উপর অনেক অত্যাচার করেন দ্বিতীয় বিয়ে করার জন্য। অতঃপর দাদু সুইসাইড করেন। সেজন্যই বাবা আদৃশের সাথে আমার বিয়ের বিষয় মানছিলেন না। আর আমার কাছে তখন উক্ত দিক অন্যায় বলে মনে হয়েছে, কারণ ওর দাদু একটা করেছেন বলে তো জরুরি ছিল না যে ও নিজেও এমনটা করবে। তাছাড়া আমি আদৃশকে অনেক ভালোবাসতাম, তাই ওর হাত ধরি। ভেবেছিলাম বাবাকে উক্ত বিষয়ে মানিয়ে নেব। যখন বাবা দেখবেন আমরা সুখে আছি, তখন বুঝতে পারবেন এমনটা সকল ক্ষেত্রে হওয়া জরুরি না। কিন্তু অবশেষে বুঝতে পারলাম আমি সেদিন অন্যায় করেছিলাম। জানি না বংশের সাব ব্যক্তিত্বে থেকে যায় কিনা, কিন্তু এতটুকু বুঝতে পারলাম কখনো বাবা মায়ের বিরুদ্ধে যেতে নেই। যতই যা হয়ে যাক ওনাদের মনও কষ্ট দেওয়ার চেষ্টা করা উচিত না। মাম্মাম বাবা আমাকে ক্ষমা করে দিলেও আমি নিজেকে ক্ষমা করতে পারি না। এসব বংশের ছাপ বলতে কিছু হয় না আখি। সবই মানুষের ব্যক্তিত্বে থাকে। শরীর ও মনে যদি নিজের আয়ত্ত না থাকে, তবে নিজেকে প্রকৃত মানুষ বলে দাবি করা যায় না। এতে কারো বংশের কোনো দোষ হতে পারে না। আর মানুষ মাত্রই তো ভুল আখি। তুমিও ভুল করেছ, কিন্তু সে প্রকৃত মানুষ যে ভুল শুধরে নেওয়ার ক্ষমতা রাখে, আর তুমি তো তা করে দেখিয়েছ। হয়েছে, আবার মুখ গুমড়ো করে রেখো না, তোমার একদম ভালো দেখায় না এভাবে। তা আজ মন চাইছে না কি? এই যে বৃষ্টি নেমেছে আর আমার ময়ূরটা ঘরে বসে নিরাশ হচ্ছে। ময়ূর তো চললো, কোনো ব্যাঙ আপনি ঘরের কোণেই থাকেন কি? আমি কোনো ব্যাঙ? দাঁড়াও আসছি। আখি হেসে ছাদের দিকে ছুটে গেলে আদৃত পিছন ছুটে গেল। রাত তখন প্রায় 1টা। আশপাশটা নীরব, শুধুই চারিদিকে বৃষ্টির কলকলানি।
শোনা যাচ্ছে। মনের আনন্দে ভিজে যাচ্ছে আঁখি। আদৃত বিমোহিত হয়ে দেখছে তাকে বৃষ্টিতে দাঁড়িয়ে। এই যে মিস্টার কোনো ব্যাঙ, বৃষ্টির আনন্দ নিতে না চাইলে বাইরে আসলেন কেন? এই মেয়েটাকে দেখবো বলে লজ্জা করে না এভাবে দাঁড়িয়ে একটা মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখতে? কেন করবে? মেয়েটা তো আমার নিজেরই বউ। বউ বলে কি সব অধিকার পেয়ে গেলেন? আদৃত এবার আঁখির দিকে এগিয়ে গিয়ে তার কোমরের পিছনে হাত রেখে তাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। আঁখিকে একদম নিজের মুখোমুখি নিয়ে এলো। নেশা ভরা স্বরে বলা শুরু করলো, বিয়ে করার মানেই তো সব অধিকার পেয়ে যাওয়া। কেন তুমি কি কোনো অধিকার থেকে বঞ্চিত করবে আমায়? ঠান্ডা শীতল পরিবেশটায় আদিত্যের উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ছে আঁখির চেহারায়, যা এক প্রকার পাগল করে তুলেছে আঁখিকে। হুটহাট আদৃতের এমন পাশে আসা বয়ে আনছে তার জন্য একরাশ লজ্জা। তাই চোখ নামিয়ে নিয়ে লজ্জা মিশ্রিত স্বরে উত্তর দিল, বিয়ের ক্ষণে নিজেকে আপনার নামে লিখে দিয়েছি। আমার উপর সকল অধিকার যে এখন শুধু আপনারই। তবে তাই? আদিত্য ঠোঁট কাটলে বাঁকা হাসি দিল। আঁখি চোখ নিচু করে লজ্জাময় হাসি অটল রেখে আছে। এবার আদৃত আঁখির থুতনিতে এক হাত দিয়ে তার মুখ উঁচু করে ধরল। আঁখি বুঝতে পারলো আদৃত কি করতে চাইছে, তাই নিজের চোখ বন্ধ করে নিল। আদৃত নিজের চোখ বন্ধ করে নিল, অতঃপর অদরে অদরে মিলিয়ে দিল। অল্পক্ষণ পর আঁখিকে ছেড়ে দিল আদৃত। অতি লজ্জায় আঁখি আদৃতের থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে যেতে নিলে আদৃত তার আঁচল পাকড়াও করল। কোথায় যাচ্ছ লজ্জাপতি? পালাবে কোথায় আমার থেকে? আঁখি কিছুই বলছে না, শুধু জায়গায় দাঁড়িয়ে ঘন নিঃশ্বাস ফেলছে। আদৃত এবার পিছন থেকে এসে আঁখির চুলগুলো একপাশে করে আঁখির ঘাড়ে একটা গভীর চুমু দিয়ে বসলো, যাতে আঁখির শিহরণ পিছন ফিরে জড়িয়ে ধরে তাকে। আদৃত আবারও মুচকি হাসি দেয়, অতঃপর আঁখিকে ফাঁচ কোলে নিয়ে কক্ষের পানে হাঁটতে শুরু করে। শায়লা মির্জা বিছানায় একপাশে হয়ে শুয়ে আছেন, অপর পাশে আরিয়ান মির্জা। শত চেষ্টার পরেও শায়লা মির্জা কথা বলেন না আরিয়ান মির্জার সাথে। এক কক্ষে থাকেন, এটাই ওনার জন্য অনেক বড় পাওয়া এই কয়েকদিন ধরে। তবুও চেষ্টায় কমতি নেই ওনার। এই যে আদৃতের মা, কথা বলবে না? বললাম তো আর হবে না এমনটা। শেষবারের জন্য ক্ষমা করো। তুমি কথা না বলে থাকলে আমার দিন ভালো যায় না, জানো তো। এত রাতে প্যাক প্যাক করো না তো, ঘুমাও। বুঝেছি, আখির আইডিয়া এবার কাজে লাগাইতেই হবে। ও মা গো, আহ, বুকে বড্ড ব্যথা হচ্ছে আমার। শায়লা বাঁচাও আমায়। আরে আরে, কি হয়েছে আরিয়ান তোমার? হঠাৎ বুকে ব্যথা করছে কেন? দাঁড়াও, আমি সবাইকে ডাকছি। আদৃত, আরে কি করছো তুমি? নবদম্পতি ওরা, রাত 1টার সময় ডাকতে যাচ্ছ ওদের, বুঝো না কিছু? কিন্তু তোমার যে শরীর খারাপ করেছে। আরও তেমন কিছু না, তোমার কথা না বলার দরুন অসুস্থ হয়েছি আমি। তুমি কথা বললে আর তোমার হাতে বুকের মধ্যে থাকলে মালিশ ফেলে সব ঠিক হয়ে যাবে। তুমি ছাড়া যে আমার বাঁচা মুশকিল শায়লা, ক্ষমা করে দাও। কখনো এমন অলক্ষণে কথা বলবে না, তোমার কিছুই হবে না। এই তো আমি মালিশ করে দিচ্ছি আর কথাও বলছি, তুমি শান্ত থাকো প্লিজ। শায়লা মির্জা কাঁদতে কাঁদতে বললেন কথাগুলো। আরিয়ান মির্জা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলেন। যাক, অবশেষে লাইনে এসেছে। আখির বুদ্ধি আছে বলতে হবে। আখি আজও শাড়ি পরেছে, আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল। আদিত্য হুট করে এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার চুলে নাক ডুবিয়ে দিল। রোমান্সের ভূত মাথা থেকে নামলো? নামান ডাক্তার সাহেব, হাসপাতাল যেতে হবে। আদৃত এবার আখিকে নিজের দিকে ফিরিয়ে নেশাময় স্বরে বলল, মনের ডাক্তারের কাছেই তো আছি, হাসপাতালে গিয়ে কি করব?
কথাটা বলে আদৃত আখির অদরের পানে এগিয়ে যেতে নিলে আখি তার মুখ চেপে ধরল। হাসপাতালে গিয়ে অন্য রোগীদের চিকিৎসা করবেন, এখন চলুন। আখি আলতো ধাক্কায় আদৃতকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার ছুটে কক্ষের বাইরে চলে আসে। আখি আদৃত বসে আছে খাবার টেবিলে। কর্মচারীরা খাবার বেড়ে দিলেও শায়লা মা আরিয়ান মির্জার আলাদা করে খেয়াল করছেন। আদৃত আখিকে মৃদুস্বরে বলল, এ কি আখি, বাবা মায়ের পেশাব হলো কি করে? আখি আছে যেখানে সমস্যার সমাধান আছে সেখানে। তুমি কি করলে এমন? একটা আইডিয়া দিয়েছিলাম আঙ্কেলকে, হয়তো কাজ হয়েছে। তুমিও পারো বটে। নাস্তা শেষে দুজন হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আজকে হাসপাতালে তেমন কাজ করতে দিলেন না আশরাফ খান আখি আদৃতকে, বরং দুজনকে অর্ধেক দিনে ছুটি দিয়ে দিলেন। আদৃত তো মহা খুশি, যাক কপাল করে একজন শ্বশুরমশাই পেয়েছে। একমাত্র মেয়ের জামাইয়ের মনের ডাক কিভাবে বুঝে গেলেন দেখো। ছুটি দিয়ে দিলেন, আর সারা দিন রাত ঘুরবো তোমায় নিয়ে। হয়েছে, এবার তো খুশি না হয়ে গাড়ি ছাড়ুন। এখনই ছাড়ছি ডাক্তার সাহেবা। আদৃত গাড়ি ছেড়ে হাসপাতালের গেটের বাইরের রাস্তায় ওঠার আগে কোথা থেকে আদৃশ তাদের গাড়ির সামনে চলে এলো। আদৃত সহসা ব্রেক কষল। দুজনেই বেশ বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গেল। কি হয়েছে আদৃশ? বুদ্ধি বিলুপ্ত হয়েছে তোমার? এখনই কি ঘটে যেত ভাবতে পারছো? যা হওয়ার তো হয়ে গেছে আখি, আর কি হবে? শুধু শেষবার তোমাকে দেখতে এসেছিলাম, জানি আর কখনো ফিরে আসবে না। তবে আজ মন রাখার জন্য একবার হলেও বলো না ক্ষমা করে দিয়েছ। শান্তিতে মরতে তো পারবো। কি বলছো এসব আদৃশ? আখির জবাবে আদৃশ কিছু বলল না, বরং রহস্যময় হাসি দিয়ে পিছু হাঁটতে লাগলো। অপর পাশ থেকে দ্রুত গতিতে একটা গাড়ি আসতে দেখলো আখি, কিন্তু কিছু বলে ভাগ করে ওঠার আগে আদৃশ চলে গেল সে গাড়িটার সামনে। মুহূর্তে আদৃশ গাড়ির প্রবল ধাক্কায় উড়ে গিয়ে বেশ দূরে ছিটকে পড়ল। আখি আদৃত ছুটে গেল আদৃশের কাছে। আদৃশ আখির হাত ধরে খুব কষ্ট করে মুখে কথা ফোটালো, আখি, মানুষ এমন অবস্থায় কখনো মিথ্যে বলবে না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি আখি। আদৃশ জ্ঞান হারিয়ে গেল। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে। আখি আদৃত এখনো বেরোয়নি অপারেশন থিয়েটার থেকে। আদৃশের অপারেশন চলছে। বাইরে আখি আদৃশের পরিবার দাঁড়িয়ে আছে। অনেক সময় পর আখি আদৃত বেরিয়ে এলো। সবাই উৎসুক হয়ে এগিয়ে গেল তাদের দিকে। জাহানারা রহমান কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, আমার ছেলে ঠিক আছে তো? আখি আদৃত একে অপরের দিকে তাকালো। তারপর বিষণ্ণতার সহিত আখি বলল, হ্যাঁ, বর্তমানে ও বিপদমুক্ত, তবে ওর এক পা একদম ভেঙে গেছে। কখনো তা ভালো হওয়ার সম্ভাবনা নেই। শরীরের বাকি অনেক অংশেই যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা সেরে যাবে আস্তে ধীরে। সুব্রতা আপু, তুমি আমার সাথে আসো। কথাগুলো বলে চলে গেল আখি তার কেবিনের দিকে। সুব্রতর পিছনে গেল। কি হয়েছে আখি? আপু, জানি না বিষয়টা মা আর ভাইয়া মেনে নিতে পারবে কিনা, তাই সবার সামনে বলতে পারিনি। আর বিষয়টা সবার সামনে বলার মতোও না। ডাক্তার হিসেবে রোগীর পরিবারের একজনকে হলেও কথাটা আমায় জানাতে হবে, তাই ডেকেছি তোমায়। কি হয়েছে বলো। আদৃশ শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে, মানে ও আর কখনো শারীরিক সম্পর্ক করতে পারবে না। ওকে বাঁচানো গেছে, এটাই বড়। বিষণ্ণ মনে আখি বসে আছে হাসপাতালের এক প্রান্তে। আদৃত বুঝতে পারলো তার মনোভাব, পাশে গিয়ে বসলো তার। খারাপ লাগছে আখি আদৃশের জন্য?
ছোটবেলা থেকে ও আমার বন্ধু। 5 বছর প্রেমের সম্পর্কে থেকেছি, এরপর 3 বছর ওর সাথে সংসার করেছি। মিথ্যর আশ্রয় হলেও ভালোবেসেছিলাম ওকে। খারাপ লাগাটা কি অস্বাভাবিক কিছু হবে? আদ্রিত জবাবে কিছু বলল না। আখি তার বুকে ঠাঁই খুঁজে নিল। আদ্রিত শক্ত করে ধরল তাকে, বুকের সাথে মিলিয়ে। যদি পারত তবে বুকে লুকিয়েই নিত আখিকে। আখি মনে অন্যের জন্য খারাপ লাগা মেনে নেওয়াটা কতটা কঠিন আদ্রিতের জন্য তা শুধু সেই জানে, কিন্তু কঠোর এই সত্য তাকে মেনে নিতেই হবে। পুরো একদিন পর আদ্রিসের জ্ঞান ফিরল। চোখ খুলে দেখতে পেল আখি তার চেক আপ করছে। আদ্রিস মুখে হাসি টেনে ডাকলো তাকে, আখি। চোখ দিয়ে অশ্রু বইতে শুরু হয়েছে আদ্রিসের। দেখতে পেল আখি। একজন নার্স সেখানে থাকলে তাকে যেতে বলে আদ্রিসের পাশে বসলে। এবার তার চোখের জল মুছে দিয়ে বলল, আদ্রিস, তুমি যা করেছো একদমই ঠিক করোনি। সুইসাইড সব কিছুর সমাধান হয় না। জীবনও কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তা নিয়ে ভেবে নেওয়া উচিত। কিন্তু তুমি কখনো এমনটা ভাবোনি। না তো ডাক্তার আদ্রিতকে আমার কাছ থেকে দূর করতে ভেবেছ, না তো হৃদিকাকে বিয়ে করতে, আর না তো সুইসাইড করার আগে। সব কিছুর পরিমাণ দেখে নিয়েছ? কিছুই ভালো হয়নি। যা হবার হয়ে গেছে আদ্রিস। তুমি চাইলে এখন সব কিছু ঠিক করতে পারবে না। সব কিছুর সমাধান যদি মৃত্যু হতো, তবে তোমাকে তো সেই 6 বছর আগেই মরে যাওয়া উচিত ছিল। ধৈর্য ধরলে জীবন অনেক কিছুই দিয়ে যায় আদ্রিস। যাকগে, এখন আর কিছু করার নেই। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আদ্রিস। যেভাবে পারো জীবনটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি তোমার জন্য ওর থেকে বেশি কিছু আশা করতে পারবো না। আমি জীবনে অনেক এগিয়ে গেছি। আমার শরীর ও মন এখন শুধু মিশে আছে ডাক্তার আদ্রিত। আর তুমি এখন আমার জন্য পরপুরুষ মাত্র। আশা করি তুমি বুঝতে পেরেছো আমার কথা। আদ্রিত আদ্রিসের কেবিনের বাইরে পায়চারি করছে। মনের ভিতর তার উথাল পাতাল ভাবনা। আখিকে অনেক আগে ভিতরে ঢুকতে দেখেছে। আখি আদ্রিসের পাশে গেছে, কথাটা ওর বুকের জ্বালাতনের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। জানে আখি তার জায়গায় কাউকে দিবে না, তবু আখিকে নিয়ে ঈর্ষা ধরে রাখতে পারে না সে। এবার আর নিজেকে আটকাতে না পেরে ভিতরে ঢুকে গেল। আখি আদ্রিস দুজনেই তার দিকে তাকালো। আখিকে আদ্রিতের পাশে বসে থাকতে দেখে আদ্রিতের বুকে আরেক দফা মুসুর দিয়ে গেল। খুব কষ্টে নিজেকে আয়ত্ত করে বলল, আখি, আদ্রিসকে দেখা হয়ে গেলে চলো, কাজ আছে। ভাই, এমনিই তো জীবনভরের জন্য পেয়ে গেছো ওকে। একটু সময়ের সহানুভূতিতে কি অধিকার জমাতে পারি না আমি? আদ্রিসের বলা উক্ত কথায় তার জন্য খারাপ লাগলো আদ্রিতের। খুব কঠিন হলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আদ্রিত নিরাশ চেহারায় বেরিয়ে গেল কেবিন থেকে। আখি বুঝতে পারল তার অনুভূতি। রাত প্রায় 12টা। আদ্রিত বিছানায় হেলান দিয়ে বসে বই পড়ছে। হঠাৎ টান দিয়ে আখি বইটা সরিয়ে দিয়ে তার কোলে এসে বসল। আদ্রিত প্রতিক্রিয়াহীন হয়ে তাকিয়ে আছে আখির দিকে। কি হয়েছে? চোখা নাকটার এমন চুপসে আছে কেন? কি হবে? কিছুই হয়নি। ব্যর্থ চেষ্টা করবেন না ডাক্তার সাহেব। বয়সে আপনার থেকে ছোট হতে পারি, বোধগম্যে নয়। ভালোবাসি আপনাকে। আপনার না বলা কথাও অনুভব করে নিতে জানি। তারপর আখি আদ্রিতের বুকে মুখ গুজে বলল, আমি শুধু আপনাকে ভালোবাসি ডাক্তার আদ্রিত। ব্যথা ভরা সহানুভূতির টান কখনো ভালোবাসার সমতুল্যে মান পায় না। আদ্রিসের জন্য যদিও আমার মনে কিছু থেকে থাকে, তা একটা তিক্ত টান, যা সময়ের সাথে ফুরিয়ে যাবে। যখন ভালোবাসার অনুভূতি বুঝতে অক্ষম ছিলাম, তখনও তোমায় ভালোবেসেছি। ভালোবাসার মানে তোমার থেকে জানতে পেরেছি। ভালোবাসতে শিখেছি তোমার কাছেই। হারিয়ে গিয়ে বিচ্ছেদের ব্যথা গায়ে মেখেছি। নিয়েছি বিষাদময় নিঃশ্বাস। বছরের পর বছর তিক্ততায় কাটিয়ে অবশেষে পেয়েছি তোমায়। অযৌক্তিক হিংসুটে ভাবটা কি সত্যিই অযৌক্তিক হবে আজ আমার? আলতো হেসে মাথা তুলল আখি। আমাকে আমার মতোই বোঝাতে চাইছেন? কিছুই বোঝাতে চাই না আখি, শুধু জানাতে চাই এই মন তোমার নেশায় পাগল। এই মন জানে তার ভাগটা কেউ নিতে পারবে না। তুমি শুধুই তার। তবুও করে অভিমানী জেদ। দোষ কি তার বড্ড?
আমি তোমাকে বিশ্বাস করি আখি, নিজের থেকেও বেশি। মনকে না হয় তার হালেই ছেড়ে দাও, একে বোঝানো নিরর্থক। আখি এবার এগিয়ে গিয়ে আদ্রিতর কপালে চুমু কাটল, অতঃপর তার দুই গাল বরাবর ভালোবাসার পরশ মেখে বলল, ভালোবাসি। আমিও ভালোবাসি সুখ। রাত 2টা। আদ্রিতের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে আখি। গায়ে আদ্রিতের শার্ট জড়ানো, আঙ্গুলে তার বুকে কাল্পনিক কিছু আঁকিবুকি করতে করতে আনমনা হয়ে জিজ্ঞেস করল, আমি আমার সারনেম চেঞ্জ না করলে সমস্যা হবে আপনার? জানো তোমার মধ্যে আমার সব থেকে পছন্দের দিক কোনটা? কোনটা? এই তোমার আত্মনির্ভরশীলতা আর আত্মসম্মান। যে মেয়ে খান বংশে জন্মগ্রহণ করেও সে উপাধি মাথায় নেয়নি, জন্ম নিয়েছে নিজের এক আলাদা সত্তা। বিয়ের পরও স্বামীর উপাধি নিতে চায়নি, নিজেকে আলাদাভাবে তুলে ধরেছে পৃথিবীর সামনে। সত্যি বলতে আখি, আমি কখনো তা কল্পনাও করতে পারি না তুমি আমার পরিচয়ে পরিচিতি পাও। তুমি যে নিজেই এক আলাদা পরিচিতি। আমি চাই সমাজের লোক তোমাকে আমার স্ত্রী হিসেবে না, আমাকে তোমার স্বামী হিসেবে জানো। তা আমার একটা আবদার আছে। কিন্তু কি বলুন তো? এই আপনি করে ডাকটা বাদ দিয়ে তুমি করে বলবে। আমি তা পারবো না। কেন? কারণ আমার অভ্যেস হয়ে গেছে আপনাকে আপনি করে ডেকে। তাছাড়া আপনি ডাকটা যেমন সম্মাননায় প্রকাশ পায়, তেমনি অগাধ ভালোবাসার সাক্ষ্য দিয়ে যায়। তবে আমিও তোমাকে আপনি বলে ডাকবো। একটা ঘুষি দিয়ে এই চোখানা বোঝা করে ফেলবো যদি আপনি করে ডেকেছেন তো। এই অধিকার শুধু আমার, আর আমিই ডাকবো। মাগো, বউ নামক এ কেমন প্রলয় সাথে নিয়ে ঘুরি আমি প্রলয়, জান কথা নেই। আরে আমার লক্ষ্মী বউটা রাগ করেছে, এখনই ভেঙে দিব সগ্রাব। ছাড়ুন আমায়, গুঁতি দিয়ে ফ্যাট ফুটো করব। ডাক্তার আছি, সেলাই করে নিতে পারবো। ছাড়ুন। দেখতে দেখতে কেটে গেল 3টে মাস। এর মধ্যে আখি আদ্রিত সুইজারল্যান্ড ঘুরে আসলো হানিমুনে। অনেক ভালো সময় কাটছে তাদের দিন। আদ্রিস বেশ সুস্থ হয়েছে, এক পা ভেঙে যাওয়াতে ওয়াকিং স্টিক ব্যবহার করে হাঁটে। নিজের অবস্থাতে কোনো খারাপ লাগা নেই তার। আল্লাহর দেওয়া সাজাতে বেশ খুশি হয়েছে সে। নিজের হাতে নিজের জীবন শেষ করে গেছে, তিক্ত এর সত্য মানতে হবেই তাকে। আখি ছাড়া তার জীবনে অন্য কোনো সুখ যে আর তার এমনিতেই চাই না। নিজের কাজে যোগ দিবে, আবার ভাবছে যতদিন বাঁচার এভাবে বেঁচে থেকে মৃত্যুর অপেক্ষা করবে ভেবে নিয়েছে। আল্লাহর ইবাদত করে বাকি জীবন পার করে দিবে। পুরো সম্পত্তি আদ্রিস লিখে দিয়েছে আদিলের নামে। আদ্রিসের করুণ পরিণতি দেখে তার পরিবার আর তার থেকে দূরে থাকতে পারেনি। তারা চলে এসেছে আদ্রিসের কাছে। আদিলের ব্যবসায় অনেক উন্নতি হয়েছে। এখন নিজের সাথে পরিবারের সবার দায়িত্ব সে নিজের ঘাড়ে নিয়েছে। আদ্রিসের দেখাশোনা এতদিন তার পরিবারই করেছে। খারাপের সময় অবশেষে নিজের একান্ত আপনজনদের গুরুত্ব বুঝতে পেরেছে আদ্রিস। আখি আদ্রিত এর মধ্যে বেশ কয়েকবার এসে গেছে আদ্রিসকে দেখে। এদিকে মাইশা একটা মেয়ে সন্তানের জননী হয়েছে। খান বংশ আবারও একটা মেয়ের আগমনে হই হুল্লোড় পড়ল খান ম্যানশন জুড়ে। তাতে আখির অবদানটা বেশি ছিল। সুব্রতা আবারও কনসিভ করেছে। এদিকে আখির আঙ্কেল ডাকে নারাজ হলো আরিয়ান মির্জা ওনাকে আব্বু বলে ডাকার আবদার রাখলেন। আদ্রিতের আজকে হঠাৎ একটা ইমার্জেন্সি থাকায় হাসপাতাল থেকে আসতে দেরি হলো। আখিকে সে আগে পাঠিয়ে দিয়েছে। শায়লা আর আরিয়ান মির্জা ইশিকার বাড়িতে বেড়াতে গেছেন। আজকে থাকবেন জানে আদ্রিত। বাড়িতে ঢুকলো, তবে আখিকে পেল না। কর্মচারী হালিমাকে জিজ্ঞেস করলো, হালিমা, আখি কোথায়? জানি না স্যার, আসার পর থেকে আর নিচে নামতে দেখিনি ওনাকে। আচ্ছা, আমি দেখছি। আদ্রিত সিঁড়ি বেয়ে উপরে উঠল। আখি বলে ডাকছে, তবে তার কোনো সাড়া শব্দ নেই।
কক্ষের পানে এগিয়ে গেল। দরজা আজানো। ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলে দেখতে পেল পুরো কক্ষ অন্ধকার। বিছানার উপর একটা বড় আকারের টেডি বিয়ার রাখা। তার শরীরে বিভিন্ন রঙের রঙিন বাতি জ্বলছে, যার আলোতে তার কোলে রাখা স্পষ্ট একটা কাগজ দেখা যাচ্ছে। আদৃত আখি নামে 2-3 বার ডেকেও সাড়া না পেয়ে কৌতূহলবশত এগিয়ে গেল সেদিকে। বুঝতে পারল একটা রিপোর্ট। হাতে নিল ওটা। অতঃপর ফোনের টর্চ লাইট জ্বালিয়ে তা পড়তে নিলে মুহূর্তে যেন থমকে গেল আদৃত সেখানেই। চোখ বেয়ে সাথে সাথে গড়িয়ে পড়ল সুখের জল। ঘরের বাতি জ্বলে উঠল। সামনে দাঁড়িয়ে আছে আখি, মুখের এক ফালি হাসি নিয়ে। আদৃত ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে। কি হয়েছে ডাক্তার সাহেব? দোষটা কি খুব বেশি হয়ে গেল? তুমি না মা হতে পারবে না? তবে এই রিপোর্টটা, আপনি কি এমন কোনো রিপোর্ট দেখেছিলেন যেখানে লেখা আমি মা হতে পারবো না? কিন্তু আদৃশ তো তোমাকে এই দোহাই দিয়ে দ্বিতীয় বিয়ে করেছিল। মিডিয়াতে তো এই নিয়ে ছড়িয়ে আছে। আপনি কি মিডিয়া বা আদৃশকে জিজ্ঞেস করেছিলেন কখনো যে তারা আমার রিপোর্ট দেখেছে কিনা? আরে আদৃশের বিয়ে করার শখ জেগেছিল, তাই বিয়ে করেছে। আর মিডিয়া, এরা তো নিউজের নামে গুজব ছড়াতে বেশি পছন্দ করে। তবে তুমি সেদিন বাবাকে বলনি কেন? আর আমাকে বলনি কেন? আব্বুকে বলিনি আত্মসম্মান বোধ থেকে, আর আপনাকে বলিনি সারপ্রাইজ দিব বলে। যদি তখন বলে দিতাম তবে আজ এতটা আশ্চর্য লাগতো না যতটা এখন লাগছে। এসব তুমিই পারো একমাত্র। আই লাভ ইউ। তুমি জানো না তুমি আমাকে কত বড় সুখ পাইয়ে দিয়েছো। আই লাভ ইউ মোর। খবরটা পেয়ে সবাই খুশি। চারিদিকে পড়েছে খুশির হই হুল্লোড়। এদিকে আজ পাওয়া গেল আরও দুজনের লাশ। দুজনকে একই বিছানায় বিভৎস অবস্থায় একটা চাদরের নিচে পাওয়া গেছে। দুজনেই গলা কাটা। পাশে তাদেরই রক্তে বড় বড় করে লেখা, পরকীয়াকারীদের একটাই সাজা হওয়া চাই, মৃত্যুদণ্ড। প্রমত্ত অঙ্গনা। এদিকে আজকে ইন্সপেক্টর জিশান প্রমত্ত অঙ্গনা কেস ছেড়ে দিলেন। স্যার, আজকে আবারও 2টি খুন হলো। আপনি কি সত্যিই আর প্রমত্ত অঙ্গনা কেস দেখবেন না? আরে না সুমন, আমি কেন? কোনো ইন্সপেক্টর এই কেস হাতে নিতে চায় না। 13 বছর থেকে 14 বছরে চলে এসেছে। তবে কেস আর তার জায়গায় সিআইডি, র্যাব, কোনো টিম বাদ যাচ্ছে না, কিন্তু কোনো খবর নেই। আমি আর পেছালে থাকছি না। আচ্ছা স্যার, আপনার কি খটকা লাগে না সব পরকীয়াকারীদের প্রমত্ত অঙ্গনা মৃত্যুর সাজা দেয়? তবে আদৃশ হৃদিকাকে কেন দিল না? আদৃশের বিষয়টা তো মিডিয়াতে উঠে এসেছে। এমন তো নয় যে তার বিষয়ে প্রমত্ত অঙ্গনা জানে না। আদৃশের বিষয়ে জানি না, তবে হৃদিকাকে প্রমত্ত অঙ্গনা ছাড়েনি। ওর শরীরে ভাইরাস পাওয়া গেছে। ডাক্তারের থেকে জানা গেছে তা মনুষ্য সৃষ্ট, কিন্তু চাইলেও কেউ তার প্রতিষেধক বানাতে পারছে না, কারণ ওর শরীরে 2টা ভাইরাস দেওয়া হয়েছে। আর 2টা ভাইরাস ওর শরীরে ছড়িয়ে একে অন্যের সাথে মিলে গেছে, যার ফলে এদের আলাদা করে আলাদা ওষুধ বানানো সম্ভব হচ্ছে না। আমার মনে হয় এমনটা প্রমত্ত অঙ্গনাই করেছে। কিন্তু সবাইকে সে মৃত্যু দিল, তাকে কেন দিল না? ওকে তো এত যন্ত্রণা দিয়ে জীবিত রেখেছে। নিশ্চিত হৃদিকা তার জন্য আলাদা কেউ না হলে এমনটা করতো না। এমনও হতে পারে সে হৃদিকার পরিচিত কই, যার অনিষ্ট হৃদিকা করেছে, আর তার ফলস্বরূপ তাকে এমন সাজা দেওয়া হয়েছে। এমনটা হলে সন্দেহ যায় প্রথমত আখির উপর। তবে ডাক্তার আখিকে আমরা জবাবদিহি করলে পারি না সুমন। কোনো প্রমাণ ছাড়া আমরা এত ক্ষমতা সম্পন্ন কাউকে জবাবদিহি করতে পারবো না, শুধু অল্প একটু সন্দেহের জোরে। আখির এতটা ক্ষমতা যে উপযুক্ত প্রমাণ ব্যতীত ওকে হেনস্থা করা মানে আমার জব হুমকিতে ফেলা। তাছাড়া ওর আশপাশে যার নাম ডাক, প্রতি বছর বিপুল পরিমাণ টাকা দেশের বিভিন্ন অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে যায় আখির অ্যাকাউন্ট থেকে। দেশের বড় অংশের জনসমর্থন আছে ওর পক্ষে। বুঝতে পারছো? এখানে সন্দেহের বশে কিছুই হবে না। আখির বিরুদ্ধে আমরা অনেক ইনভেস্টিগেশন করেছি, কিন্তু শূন্য হাত ছাড়া আমরা কখনোই ফিরিনি। তাছাড়া হৃদিকাকে যে প্রমত্ত অঙ্গনায় ভাইরাস দিয়েছে তারও তো কোনো প্রমাণ নেই।
সবই আমাদের চিন্তা মাত্র, বাস্তবে আমরা কিছুই করতে পারিনি এখন অবধি। আখির নবম মাস চলছে। আখির সাথে ছায়ার মতো লেগে থাকে মির্জাবাড়ির প্রতিটা মানুষ। সেবা যত্ন আর পরিচর্যার কোনো কমতি নেই তার প্রতি কারো। সাথে একজন নার্স রাখা হলেও আদৃত নিজেই থাকছে তার কাছে বেশিরভাগ সময়। শেষের এই মাসে হাসপাতালে ইমার্জেন্সি ছাড়া যায় না সে। নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে আখির জীবনে এমন কিছু সংখ্যক মানুষকে পরিবার হিসাবে পেয়ে। সুব্রতা, আদিল, জাহানারা রহমান প্রায় আসেন আখিকে দেখতে। আদৃশের সাথে আর কথা হয় না আখির। আজ আখির বাগানের দিকটায় হাঁটছে, সাথে তার নার্স। আদৃত হাসপাতাল গেছে একটু আগেই। আখি হাঁটছিল, হঠাৎ আদৃশকে সামনে দেখতে পেল, জলভর্তি চোখে দাঁড়িয়ে আছে। আরে আদৃশ, তুমি? শুনেছি তোমার টুইন বেবি হবে, তাই তোমাকে দেখার ইচ্ছেটা আজ চেপে রাখতে পারিনি। যদি তোমার সমস্যা না হয় তবে কি আমি ওদের একটু ছুঁয়ে দেখতে পারি? আবদারটা আখির মনে বেশ অস্বাভাবিক অনুভূতির জন্ম দিলেও মানা করতে পারল না আদৃশকে। বরং অনুমতি দিলে আদৃশ তার হাতটা আখির পেটের উপর রাখল। আখি লক্ষ্য করল আদৃশের হাত তখন কাঁপছিল, আর চোখ দিয়ে অশ্রু দ্বারা বইছিল। জানো আখি, তুমি আগের থেকেও আরো সুন্দরী হয়ে গেছো। শুনেছিলাম গর্ভ অবস্থায় মায়েদের নাকি আলাদা মায়াবী দেখায়। তোমাকে তো অতিরিক্ত মায়াবী লাগছে। দেখলে তো, নিয়তির খেলার যে বাহানায় তোমাকে পীড়াদায়ক জীবন দান করেছিলাম, আল্লাহ তা লিখে দিলেন আমার কপালে। আজ তোমার কোল ঠিকই ভরে গেছে, আমি নিঃস্ব হয়ে আছি। আদি শুকরিয়া আদায় করো, আল্লাহ পান রেখেছেন। তোমাকে প্রায়শ্চিত্তর একটা সুযোগ দিয়েছেন। জীবন থেমে যায় না আদৃশ। এমন তো জরুরি নয় জীবনে বংশ বাড়াতে হলে, বাচ্চা নিতে হলে নিজের অংশেরই প্রয়োজন হবে। তুমি একটা বাচ্চা দত্তক নিতে পারো, যাতে একটা অনাথ পাবে মাথার ছায়া, তুমি পাবে জীবনে বেঁচে থাকার নতুন কারণ। সুখে দুঃখে খুনসুটিতে পেরিয়ে গেল 5টি বছর। হৃদিকের বিরুদ্ধে কোর্টের সাক্ষী হয়েছে তার নিজের পরিবার, আজিজ, আদৃশ ও আদৃশ আমিরুলের পরিবার। সব সাক্ষ্য প্রমাণ সহিত হৃদিকার সাদা ছিল মৃত্যুদণ্ড। তবে শারীরিক মানসিক অসুস্থ প্রমাণ হয় তাকে আর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ওকে একটা পাগলাগারদ পাঠিয়ে দেওয়া হলো আইনি ব্যবস্থায়। কখনো ওর ভালো হওয়ার কোনো দিক দেখা গেলে ওকে জেলে নিয়ে আসার আদেশ রয়েছে। এদিকে হৃদিকের চুল এবং দাঁত সব পড়ে গেছে, চামড়া শুকিয়ে গেছে, চোখের ফাঁপড়ি সহ ভ্রুয়ের চুলগুলা পড়ে গেছে, নখগুলো সব উঠে গেছে। তাকে দেখতে এতটা ভয়ঙ্কর লাগে যে কেউ ওর সামনে যেতে চায় না, কেউ কথা বলে না ওর সাথে। সারাদিন বোঝা হিসাবে পড়ে থাকা ছাড়া ওর কোনো কাজ নেই। আদৃশ একটা মেয়ে বাচ্চা দত্তক নিয়েছে, নাম দিয়েছে তার আরুষি। আদৃশ কখনো আখির সাথে বসে নিজের বাচ্চাদের নাম নির্বাচন করেছিল। যদি আখিও নেই তার জীবনে, তবে তার স্মৃতিতে বাচ্চাটির নাম রাখলো আরুষি। আরুষি বলতে আদৃশের প্রাণ। আদৃশের সব কিছু জুড়েই এখন আরুষি বসবাস। 10 মাস বয়স থেকে ওকে লালন পালন করছে আদৃশ। আজ তার 5 বছর 2 মাস। আদৃশ এবং আরুষির সাথে মাঝে মধ্যে দেখা হয় আখি আদৃত তাদের বাচ্চাদের। আখি আদৃত স্বাভাবিকভাবে আদৃশের সাথে দেখা করে কথা বলে থাকে। আয়াত, 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 কি হয়েছে আমার সুখ পাখিটার? আমার মেয়েটার উপর এমন হিটলারিজারি কেন করছো? জানেন আপনি কি করেছো? পাশের বাড়ির মিজান চাচার গাড়িতে কাদা মাখিয়ে এসেছে। উনি আমাকে এসে নালিশ দিয়ে গেছেন। তারপর মাম্মা, মাম্মা জলদি চলো, মাম্মা আয়াত খেপেছে। কি হয়েছে আনাপ? কি করছে ও? মাম্মা, আমি আর আয়াত ক্রিকেট খেলছিলাম পাশের মাঠে। হঠাৎ পাশের বাড়ির 2 ছেলে, ইরান, ঈশান, দুজন আমাদের সিনিয়র ক্লাস 3-তে পড়ে, ওরা দুজন এসে আমাদের ব্যাট বল কেড়ে নিয়ে খেলতে চায়। আমি আসছিলাম তোমাদের নিয়ে যাবে বলে, কিন্তু আয়াত এর আগেই ব্যাট তুলে একজনকে মেরে বসেছে। একজনকে বল দিয়ে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। আমি আটকাতে পারিনি। ওদের হয়তো আরও মারছে। প্লিজ তোমরা চলো।
এই আয়াতকে নিয়ে আর পারি না। আদৃত আখি দুজনেই ছুটে গেল সেদিকে। দেখলো গিয়ে আয়াত মারামারি করছে ছেলে দুটোর সাথে। ছোট্ট একটা মেয়ে হলেও দুজনকে বেশ জব্দ করেছে। একজনকে কামড়ে ধরেছে তো অন্যজনকে খামছে ধরেছে। আদৃত ছুটে গিয়ে ওদের থামায়। সব দিক ঠিকঠাক করে আয়াতকে নিয়ে বাড়ি আসে দুজন। আখি, বাচ্চা তো, যেতে দাও। আপনি একটা কথাও বলবেন না? এই আপনার আশকারা পেয়ে ও মাথায় চড়ে বসেছে। চুপচাপ বলো, আয়াত মিজান চাচার গাড়িতে কাদা কেন মাখিয়েছ? ওই ছেলে দুটোকে এভাবে কেন মেরেছ? মাম্মা, মিজান নামক দাদুর গাড়ির পাশ দিয়ে মাঠে খেলতে যাচ্ছিলাম আমি গত পরশু। তখন শুধু শুধু উনি বলেন আমি নাকি ওনার গাড়িতে ধুলা দিয়েছি, যেখানে ওনার গাড়িতে আগে থেকেই ধুলা ছিল। আমি মানা করলে আমাকে বকাবকি করেন, বলেন আমার নামে নাকি নালিশ করবেন তোমার কাছে। এখন নালিশই যখন করবেন, মিথ্যে নালিশ কেন করবেন? যেখানে আমি কোনো দোষ করিনি তাই কাদা মাখিয়েছি। মিথ্যে নালিশে বকা খাওয়া থেকে তো সত্য নালিশে বকা খেলে বেশি শান্তি লাগবে। তুমি বলো, ওখানে কি আমার কোনো দোষ ছিল? আর ওই ছেলে দুইটা আমাদের ব্যাট বল কেড়ে নিচ্ছিল। আহানা পাটকাতে গেলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমাদের জিনিস কেড়ে নেবে আর আমাদেরই মারবে, তাই রাগ উঠে গেছিল। রাগ উঠে যায় তোমার এই বয়সে? এভাবে মারবে তুমি মানুষকে? বেয়াদবি করবে তুমি? তুমি আমায় এসে বলতে পারোনি? আমি বলিনি রাস্তাঘাটে মারামারি অসভ্যতা না করতে? সরি মাম্মা, কিন্তু আমার রাগ উঠে যায়, আমি কি করব বলো? তোমাকে তো আমি পাপা। আয়াত গিয়ে আদৃতের পিছনে লুকিয়ে যায়। আজ থেকে বাড়ির বাইরে খেলতে যাওয়া বন্ধ। বাড়িতে এত জায়গা থাকার সত্ত্বেও বাইরে খেলতে হবে তোমাদের? খবরদার, যদি গার্ডদের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছো তো। হয়েছে আখি, যেতে দাও, আমি ওকে বুঝিয়ে বলবো। আয়াতকে কোলে নিল আদৃত। প্রিন্সেসের রাগ উঠে গেলেই তো তাকে উঠতে দেওয়া যায় না, আমাদের তাকে দমন করতে হয়। মারপিট, অসভ্যতা এসব ভালো ব্যক্তিত্বের সাথে যায় না। তুমি না আমার গুড গার্ল, আর গুড গার্লকে এসব মানায়? সরি পাপা, আমি সামনে থেকে খেয়াল রাখবো। এই তো আমার গুড গার্ল। আই লাভ ইউ পাপা। উম্মা। আদৃতের গালে চুমু কেটে তার কোল থেকে নেমে আখির কাছে যায় আয়াত। এবার মাম্মা, আই এম সরি, আর এমনটা হবে না। কোলে নাও না আমায়। আখি আয়াতকে কোলে নিলে আয়াত আখির গালেও একটা চুমু কাটে। আই লাভ ইউ মাম্মা। হয়েছে, এবার তোদের বিচার কার্য শেষ হলে আমার সোনাদের এদিকে দে, হেসে বললেন শায়লা মির্জা। যাও দাদু দিদুর সাথে, আর হ্যাঁ, একদম দুষ্টুমি করে ওনাদের পেরেশান করবে না, এই বলে দিলাম। ভাইয়ার মতো শান্তশিষ্ট থাকবে। কি মাম্মা, তোমার ছেলে তো একটা গোমরা ভিতুর ডিম, ওর মতো আমায় হতে বলো না তো। কথাটা বলে আয়াত এক ছুটে চলে গেল। আরিয়ানার শায়লা মির্জা হাসতে হাসতে চলে গেলেন। ছেলেটা আমার জামিনে হোক না কেন, মেয়েটা কিন্তু তোমারই ফটোকপি। এটাই তো ভয় আমার, শুকনো মুখে বলল আখি। রাত 1টা, বাচ্চাদের ঘুম পাড়িয়ে এইমাত্র বিছানা নিয়েছে আখি আদৃত। আদৃতের বুকে শুয়ে আছে আখি। ডাক্তার সাহেব? আমার না আয়াতকে নিয়ে খুব ভয় হয়। এই বয়সে এত রাগ, জেদ।
এতে ভয়ের কি আখি? যতটুকু জানি তুমিও তো ছোটবেলায় এমনই ছিলে। তাছাড়াও তোমারই প্রতিচ্ছবি। আর তুমি তো আমার জানা মতে নিজের সীমা লঙ্ঘন করে গিয়ে কিছু করনি, কোনো অন্যায় করনি নিজের জেনে শুনে। বরং তুমি সকল সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে ঠান্ডা মাথায় নাও। ওই স্পেশাল চাইল্ড যেমনটা তুমি ছিলে। আহনাফ সারাদিন পড়ালেখা করে যতটুকু জ্ঞান আয়ত্ত করতে পারবে না, ও তা 10 মিনিটও করে দিতে সক্ষম। ওর বয়সের বাচ্চাদের তুলনায় সব কিছুই বেশি বুঝে। তাই ওকে কিছু বিষয়ে ছাড় দেওয়া বড় জিনিস হবে কি? এটা তো ওর ভালো লক্ষণ। এত কিছু ভেবো না, আল্লাহ সব ঠিক রাখবেন। ঘুমিয়ে পড়ো, সকালে হাসপাতাল আছে। এটাই তো ভয় ডাক্তার আদ্রিত। ও আমার মতো হয়েছে। মনে মনে ভয় পায় ও আমার পথেই না চলে আসে আবার। যতই হই না কেন, দিন শেষে আমি একজন মা। আমি জানি আখি তুমি কিসে ভয় পাচ্ছ। তুমি ভয় পাচ্ছ আয়ত তোমার মতো কোনো প্রমত্তঙ্গনায় না পরিণত হয়। কিন্তু আমার তাতে কোনো আপত্তি নেই। তোমার মতো প্রমত্তঙ্গনা বাংলাদেশের প্রতি ঘরে জন্ম নিলে পৃথিবীর রূপটাই পাল্টে যাবে। নিজেকে নিয়ে গর্ব হয় আমি প্রমত্তঙ্গনার স্বামী। আরও একজন প্রমত্তঙ্গনার ভাবা হলে দোষ কী হবে তাতে? হ্যাঁ আখি, সেদিন যখন তুমি হৃদিকাকে সব কিছু বলছিলে তখন আমার জ্ঞান ফিরে এসেছিল। কিন্তু তোমাকে কথা বলতে শুনে আমি তার প্রতিক্রিয়া করিনি, কারণ আমি জানতাম তোমার ষষ্ঠ ইন্দ্রিয়ের সক্ষমতা খুব প্রখর। যাক, সেদিন তোমার কথাগুলো শুনতে পেয়েছিলাম, কিন্তু তোমাকে বুঝতে দেইনি, আর কখনো বুঝতে দিবও না। তোমার রহস্য না হয় রহস্যই থাকলেও পৃথিবী সহিত আমার কাছেও আমার যে রহস্যময়ীকেই বেশি পছন্দ। আমি জানি ডাক্তার আদ্রিত, আপনি জানেন আমি প্রমত্তঙ্গনা। কথাগুলো আমিই আপনাকে জানিয়েছি, কারণ আপনি আমার প্রথম ভালোবাসা। আপনাকে যতটা ভালো আমি বাসি তার থেকে বেশি বিশ্বাস করি, তাই আপনার থেকে জিনিসটা লুকোতে চাইনি। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আপনার জ্ঞান ফিরেছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয়র ক্ষমতা ফাঁকি দিতে আপনি পারেননি, কিন্তু আমি কখনো আপনাকে বুঝতে দিব না যে বিষয়টা আমি জানি। আপনি আমার রহস্য মনে চেপে রাখলেন, আর আমি না হয় আপনারটা রাখলাম। সত্যি আজ নিজের ভাগ্যের ওপর নিজেরই হিংসে হয়। এত ভালো ভাগ্য কি করে পেলাম? আপনার মতো কাউকে জীবনে পাবো কখনো কল্পনাও ভাবিনি। জীবনের প্রতি পদে এভাবে সাথে থাকার, এভাবে ভালোবাসার মতো সাথী যেন আল্লাহ সবাইকে দেন। সেদিন সব কিছু জেনেও আমার সাথে ছায়ার মতো থেকেছেন, আমাকে ভালোবেসেছেন। আমার জীবনের আসল সত্যটা জেনেও তাকে মিথ্যে মানিয়ে নিয়েছেন। আর কিছুই চাই না আমার, আপনি হলেই চলে। সেদিন যে বিশ্বাসের কথাটা আমি আপনাকে জানিয়েছিলাম, আপনি সেই বিশ্বাস অটল রেখেছেন। প্রমাণ করেছেন আরেক দফা আপনি আমার জীবনের সব থেকে বেশি আপনজন। আজ হাসপাতালে চিকিৎসা প্রদানের আগে প্রাণ যায় একটা 12 বছরের মেয়ের। দর্শনের শিকার হয়েছে সে। মেয়েটির মা চিৎকার করে কাঁদছেন আর বলছেন, রাক্ষসগুলো কেড়ে নিল আমার মেয়েকে। নিজেরা শান্তিতে বেঁচে আছে, আমার মেয়েটা ছেড়ে খেয়ে। আল্লাহ তুমি ওদের দেখো আল্লাহ। সাদা বিছানা মেয়েটির রক্তে লাল বর্ণ ধারণ করে আছে। সারা শরীরে নখ আর কামড়ের দাগ। মেয়েটির উন্মুক্ত চোখগুলো যেন কেড়ে ডেকে বলছে আখিকে, আপু ওরা আমায় ছাড়েনি, শকুনের মতো ছেড়ে খেয়েছে আমায়। তুমি ওদের ছেড়ে খেও, ওদের একদম ছেড়ো না। রাগে বিষাদে আখির চোখ বেয়ে পড়ল টপ টপ করে জল, যা আদ্রিত দেখতে পেলে স্পষ্ট। বুঝতে পারল এই জল নাশকদের নাশ হয়ে বয়ে পড়েছে। হাত ছাড় পাবে না কেউ এবার। দুজনে পালিয়ে বেড়াচ্ছে। আখি নিজে খোঁজ নিয়েছে ওদের। অবশেষে জানতে পেরেছে তাদের ঘা ঢাকা দিয়ে লুকোনোর স্থান। প্রায় 4 দিক লেগেছে আখির তাদের সঠিক খোঁজ নিতে। রাত 2টা। একটা ঝুপড়ি করে শুয়ে আছে 2টি লোক। পুলিশের হাত থেকে বেঁচে গেলে এখানে ঠাঁই নিয়েছে 2জন। নির্দ্বিধায় শুয়েছিল তারা। হঠাৎ একজন কক্ষে কিছু নড়াচড়া শুনলে উঠে বসে, অপরজনকেও ডেকে তুলে। এই বিজু, ঘরে যেন কেউ আছে। কে হবে এত রাতে? তখন ঘরে ছোট জানালা দিয়ে বাইরে
থেকে আগত জ্যোৎস্নার আলোতে দুজন কারো অবয়ব দেখতে পায় নিজের ঠিক সামনেই। বিতু কণ্ঠে দুজনেই বলে ওঠে, কে তুমি? প্রমত্ত অঙ্গনা, তোদের নাশ। আরও দুটি লাশ পাওয়া গেল আজ। লাশের পাশে লিখা, মায়ের বুক খালি করা দর্শনকারীদের বেঁচে থাকা মানায় না। প্রমত্ত অঙ্গনা। গত 5 বছরে বেশ কয়েকজন ইন্সপেক্টর আগ্রহবশত প্রমত্ত অঙ্গনা কেস হাতে নিলেও এখনও কেস ঝুলন্ত। মিডিয়া থেকে সাধারণ জনগণ অবধি সবাই চায় প্রমত্ত অঙ্গনা এভাবে অন্যায়ের প্রতিরোধ করে যাক। দেশে জন্ম নিয়েছে প্রবল জনসমর্থক প্রমত্ত অঙ্গনার পক্ষে, যার ফলস্বরূপ তাকে ধরার আগ্রহ কম হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসনেরও। আজ আয়া তাহনাফের ৫ম জন্মদিনে অনেক বড় অনুষ্ঠান রাখা হয়েছে মির্জা হাউজে। অনেক মেহমান এসেছেন সেখানে। তবে অনুষ্ঠান শুরুর প্রথম থেকে আখি লক্ষ্য করছে একটি মেয়ে আদ্রিতের সাথে বেশ ঘেঁষাঘেঁষি করার চেষ্টা করছে, তবে আদ্রিত তাকে কোনো পাত্তা দিচ্ছে না, বরং এড়িয়ে যাচ্ছে। হঠাৎ একটা কল অ্যাটেন্ড করতে আদ্রিত একা একটা কক্ষের দিকে গেলে মেয়েটিও পিছু যায়। আখিও পিছু নেয় তাদের। আদ্রিত ফোনে কথা বলে আসতে নিবে, তার আগে মেয়েটি তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আদ্রিত সাথে সাথে ধাক্কা দিয়ে তাকে ফ্লোরে ফেলে দেয়। এটা কোন ধরনের ব্যবহার তানজিন? আমি তোমাকে ভালোবাসি আদ্রিত, তুমি যা চাইবে তাই পাবে আমার কাছে। প্লিজ একবার হ্যাঁ বলো, তোমার স্ত্রী কিছুই জানবে না। আর যদি একবার এই কথাটা তোর মুখে শুনি বা তোকে আমার আশেপাশে দেখি, তবে আমি ভুলে যাব তুই একটি মেয়ে। আমি আখিকে ভালোবাসি, আমি শুধুই ওর। এক নারীতেই আমার বাস, আর সেই নারীতেই আমার নাশ। ওর আর আমার মধ্যে তৃতীয় কেউ ঢুকতে চাইলে তাকে শেষ করে দিতেও 2 বার ভাববো না আমি। চুপচাপ চলে যা, নইলে ঘাড় ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব আমি। মায়ের বান্ধবীর মেয়ে ভেবে এতদিন কিছু বলিনি, তাই বলে ভাবিস না তুই সুযোগ পেয়ে যাবি। অতিরিক্ত রাগে আদ্রিত এক প্রকার গর্জ্য কথাগুলো বলে বেরিয়ে গেল। আদ্রিতকে আসতে দেখে আকি লুকিয়ে গেল। অতঃপর আলতো হাসল। রাতে আখি বিছানায় গোছাচ্ছিল ঘুমানোর জন্য। তখন আদ্রিত তাকে নিজের পাশে বসিয়ে বলল, আখি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলেন। ওই যে মায়ের বান্ধবীর মেয়ে তানজিন কয়েকদিন ধরে আমার পিছু গুড়গুড় করছিল, আমি পাত্তা দিইনি। কিন্তু আজকে সব লিমিট ক্রস করেও আমাকে জড়িয়ে ধরেছিল। তখন আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিই, কিছু কড়া কথাও শুনিয়ে দিই। কি, ও আপনাকে জড়িয়ে ধরেছিল? আপনি সুযোগ না দিলে এমনি জড়িয়ে ধরবে? আমি কোনো সুযোগ দেইনি আখি, আর দেওয়ার হলে তোমাকে কেন সব কিছু বলতাম? বলছেন যাতে আপনি সত্যিই অন্যত্র গেলে আমি আপনার উপর বিশ্বাস রাখি। ভালো করে জানি আমি আপনার মতো পুরুষদের। আমার মতো পুরুষদের মানে আমার চরিত্র কি খারাপ পেয়েছো তুমি? অনেক কিছুই। আদ্রিত জবাবি কিছুই বলল না। ছলছল নয়নে আখির দিকে তাকিয়ে অভিমান নিয়ে শুয়ে পড়ল একপাশ হয়ে। আখি মুখ চেপে হাসল। অতঃপর এগিয়ে গিয়ে আদ্রিতের গালে চুমু কাটল, হাতে মুছে দিল তার চোখের জল। তারপর তার কপালে চুমু দিয়ে বলল, ভালো করে ঝগড়াটাও করতে জানেন না আপনি, বরং অভিমান করে শুয়ে থেকে চোখের জল ত্যাগ দিতে জানেন। কয়েকটা কটু কথা শুনিয়ে দিলেই তো পারেন আমায়। এর মানে এসব পাজলামো ছিল তোমার? তা নয় তো কি। হা হা হা, সব কিছুতে পাজলামো ভালো লাগে না কি? জানো কতটা ভয় পাই আমি তোমাকে হারানোর, তাও আমার অনুভূতি নিয়ে মজা করতে ভালো লাগে তোমার। জানেনই তো কতটা বিশ্বাস করি আমি আপনাকে, তবে কেন এত ভয় পান?
আর আপনার অনুভূতি তো সব আমার জন্য, তবে তা নিয়ে আমি মজা করব না তো কে করবে শুনি। তানজিন: হা হা, তোমাকে না আমি। মাকেও বাঁচাও, একটা না খোঁচা সোখা নাকওয়ালা মেরে ফেললো আমায়। এখনই টেনে তোমার নাকটাও সোখা করছি, দাঁড়াও। আমার নাক এমনিতেই সোখা আছে, আর করতে হবে না, ছাড়ুন আমায় লুচ্ছা পুরুষ। তোমার সাথে না করলে কার সাথে করবো সুন্দরী। গল্পটা এখানেই শেষ হয়ে গেছে। যারা প্রথম পর্ব থেকে এখন পর্যন্ত শেষ পর্যন্ত গল্পটা শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন, গল্পটা লাইক দিবেন, গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকবেন, নতুন নতুন আরও গল্প আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।